বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিডিওস গুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক। আমার মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। এটুকু চাই বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুন, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে যেই আনন্দ নিয়ে বাঁচতে নিজেদের সঙ্গে সেই যেন শান্তির আবার যেন ফিরে আসে। কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্র এবং সেই সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ইনফ্রিঞ্জ করতে পারি না, আমরা সেখানে কোনোভাবেই ইন্টারভিন করতে পারি না। ভারতের দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে, এটাও বলা যায় মোদির দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোথায় জানেন? দিন আমার পর্দায় বাস্তবে কোনোদিন কিছু করতে পারেনি আজ পর্যন্ত। না পারছে কাশ্মীরের সাথে, না পারছে পাকিস্তানের সাথে, না পারছে শ্রীলঙ্কার সাথে, না পারছে নেপালের সাথে, না পারবে বাংলাদেশের সাথে যে কোনোভাবেই পারবে না সেটা ইতিমধ্যেই তারা বুঝে গেছে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে সমস্ত মিডিয়াগুলো গুজব ছড়াচ্ছিল বাংলাদেশকে নিয়ে, সেই সমস্ত ইন্ডিয়ান মিডিয়া এখন বাংলাদেশের পক্ষে কথা বলতে শুরু করে দিয়েছে এবং নরেন্দ্র মোদী তিনিও বলতেছে ছেড়ে দে মা কান্দেবাসী। বিশেষ করে ভারতীয় মিডিয়া কিভাবে এখন বাংলাদেশের যুদ্ধ চাচ্ছে না, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার যুদ্ধে জড়িয়ে পড়লে ইন্ডিয়ার 7 সিস্টার আলাদা হয়ে যাবে, চীন এবং পাকিস্তান ইন্ডিয়াকে দখল করে ফেলবে, এটা তারা বুঝতে পেরেছে। এই সংঘাত শুরু হওয়ার আগেই তারা বুঝতে পেরেছে এটা তাদের জন্য অত্যন্ত ভালো একটা দিক এবং ডক্টর ইউনূস তিনি যে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় সেটাও তারা বুঝে ফেলছে। কোনোভাবেই যে বাংলাদেশকে আর তারা গোলাম হিসেবে ব্যবহার করতে পারবে না সেটাও কিন্তু বুঝে ফেলছে। ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণ করতে, তাই তো বাংলাদেশের পক্ষে কথা বলতেছে সেই দেশের কিছু নায়ক নায়িকারা এবং সেই দেশের কিছু মিডিয়া কর্মীরা। চলুন দর্শক, কিভাবে ইন্ডিয়া এখন বাংলাদেশের পক্ষে কথা বলতে শুরু করছে এবং কি কারণে বাংলাদেশের এত বন্ধু হতে চাই আবারও ইন্ডিয়া, কিছু প্রতিবেদন দেখে আসি। ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং নিজের মতামত আপনিও কমেন্ট অপশনে লিখবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগলে যুদ্ধ করার জন্য আপনিও প্রস্তুত কিনা। চলুন দর্শক, নায়ক দেব তিনি বাংলাদেশ সম্পর্কে কি বলেছেন, এরপর বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তাই ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখে যাবেন। চলুন আমরা সেই প্রতিবেদনগুলো দেখে আসি। যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিডিওস গুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক। মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ বলা উচিত। এটুকু চাই বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুন, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে যেই আনন্দ নিয়ে বাঁচতে নিজেদের সঙ্গে সেই যেন শান্তির আবার যেন ফিরে আসে। যে দৃশ্যগুলো কালকে রাত্রে আমাদের কাছে এসছে বা যে ছবিগুলো বা ইনফ্যাক্ট আমি তো বিশ্বাসই হচ্ছিল এরকম কিছু একটা হতে পারে, কিন্তু যখন সত্যি শুনলাম কেনা এটা হয়েছে এবং শুধু ওনার জন্য নয়, মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। আমি শুধু এটুকু বলবো যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব খুব ভালো। এবং শুধু বাংলাদেশে নয়, অনেক বাংলাদেশিরা আছে যারা দেশে থাকেন, সে আমি যেতে বেড়াতে যাই বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক, মানে ওনাদের মতন ভদ্র শান্তিপ্রিয় মানুষ কম দেখেছি। আমি এটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যারা শুনছেন, বাংলাদেশে যারা এখন শুনছেন আমাদের, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশের শান্তি যেন আবার ফিরে আসে, মানুষ যেন আবার ওই ভালোবাসার মধ্যে যেন। একটা সার্বভৌম রাষ্ট্র এবং সেই সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ইনফ্রিঞ্জ করতে পারি না, আমরা সেখানে কোনোভাবেই ইন্টারভিন করতে পারি না। এখন অনেক মানুষ এটা ভাবছেন যে 71-এ তো ভারত করেছে, 71-এর সিচুয়েশনটা ছিল ডিফারেন্ট। প্রথমত বাংলাদেশ তখনও তৈরি হয়নি, মূলত ছিল পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সিজফায়ার এগ্রিমেন্ট ছিল না এবং সেখানে বর্ডারে আমাদের অনবরত একটা যুদ্ধ চলছিল। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সেই সময় মুজিবুর রহমান তিনি নিজে পার্সোনালি ইন্দিরা গান্ধীর কাছে এসে সাহায্য চেয়েছিলেন, এখানে কিন্তু বাংলাদেশের তরফে ভারতের থেকে কোনো সাহায্য চাওয়া হয়নি। বুঝতে হবে যে যেভাবে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস গুলো বৃদ্ধি পেয়েছে ওভার দ্য ইয়ার্স এবং মূলত লাস্ট কয়েকটা মাসে যেভাবে বেড়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সেখানে কিন্তু ভারতের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় না খুব একটা কনস্ট্রাকটিভ স্টেপ হবে। রাদার আমার মনে হয়, কারণ আমরা দেখুন আজকে বাংলাদেশের ক্ষেত্রে লার্জেস্ট ট্রেডিং পার্টনার ডেফিনেটলি ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া যদি ট্রেডিং বন্ধ করে দেয়, ইন্ডিয়াকে রিপ্লেস করার জন্য কিন্তু আরো 5টা দেশ আছে, তার মধ্যে চায়নাও রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে যেভাবে আমাদের দক্ষিণ এশিয়ার যদি আপনি রাজনীতি দেখেন, অধিকাংশ দেশের সাথে কিন্তু ভারতের সম্পর্ক সেই অর্থে ভালো নয়। আমরা যদি নেপাল দেখি বা পাকিস্তান তো ছেড়েই দিলাম, আফগানিস্তানে এখন তালিবানের শাসন, শ্রীলঙ্কার সাথে আমাদের একটা সমস্যা চলছে, স্পেশালি সেখানে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, তারপরে চায়নার সেখানে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট।
বাংলাদেশেও কিন্তু চায়নার ইনফিল্ট্রেশনটা যথেষ্ট ভাবে লাস্ট কয়েক বছরে বেড়েছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে ভারতের পক্ষে এই মুহূর্তে কোনো স্ট্রং কিছু করাটা খুবই ডিফিকাল্ট। তবে হ্যাঁ, একটা বিষয় আমি বলতে পারি যে ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক যত প্রেক্ষাপটগুলো রয়েছে বা আন্তর্জাতিক যত স্তরগুলো রয়েছে, সেটা ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের মাল্টিল্যাটারাল ফোরামস আছে, ব্রিক্স আছে, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন আছে, অথবা বিভিন্ন দেশ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, সেই দেশের সঙ্গে কিন্তু একটা ডায়ালগ ওপেন করে ভারত কিন্তু এই প্রজেকশনটা করতে পারে যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সেখানে একটা ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার। এবং আরো একটা বিষয় যেটা ভারতের জন্য খুবই ডিফিকাল্ট, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে সংগঠন রয়েছে সার্ক, সেই সার্ক ইটসেলফ কিন্তু একটা ফেলিয়ার অর্গানাইজেশন। কারণ আমরা জানি যে সার্কে কখনোই পাকিস্তান এবং ভারত এক জায়গায় আসতে পারেনি কোনো ডিসিশনে। তো সেই জায়গায় সার্ককে যদি আমরা নাও পাই, আমাদের কাছে আসিয়ান আছে, আমাদের কাছে অ্যাপেক আছে, আমাদের কাছে সাউথ আফ্রিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ আছে, যেই ইসলামিক কান্ট্রিজ অর্গানাইজেশনে কিন্তু সুষমা স্বরাজ একসময় পাকিস্তানকে কোণঠাসা করতেন। তো আমার মনে হয় যে এই রকম কোন ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি কিন্তু ভারতের পক্ষে এখন অবলম্বন করাটা অনেক বেটার একটা পরিকল্পনা হবে। দেখুন, চায়না একটা খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি স্ট্র্যাটেজিক একটা ফ্যাক্টর। তার কারণ হচ্ছে আমাদের বুঝতে হবে প্রথমত বাংলাদেশে কিন্তু চীনের যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছে, স্পেশালি সেটা রয়েছে চট্টগ্রাম পোর্টে। এবার আমাদের বুঝতে হবে যে চায়না কেন এতটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে 2013 সালে শি জিনপিং একটি নীতি অবলম্বন করে যেটাকে বলা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এবং এই নীতির মাধ্যমে শি জিনপিং মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যে ধরনের ইনভেস্টমেন্ট করে চলেছে সেটা হচ্ছে মূলত ভারত মহাসাগরে চীনের নেভাল যে ক্যাপাবিলিটি সেটাকে বাড়ানোর জন্য। তার কারণ আমাদের বুঝতে হবে যে চায়নার যে এনার্জি রিকোয়ারমেন্ট অর্থাৎ তেল, এই তেলটা মূলত আসে মধ্যপ্রাচ্য থেকে এবং মধ্যপ্রাচ্য থেকে ভারত মহাসাগরের রুট হয়ে কিন্তু সেটা চায়নাতে যায়। এবং চায়নার কাছে দেশ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমার, এই চারটে দেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই চারটে দেশই কিন্তু চায়নাকে রাস্তা করে দিতে পারে ভারত মহাসাগর অব্দি। মায়ানমারে আমরা জানি সিটওয়ে পোর্টে, কিয়াকফু পোর্টে চায়নার মারাত্মক ইনভেস্টমেন্ট রয়েছে, বাংলাদেশের চট্টগ্রামে, শ্রীলঙ্কার কলম্বোতে, পাকিস্তানের গোয়াদারে। এবার সমস্যা হচ্ছে চীন কিন্তু চাইছে এই দেশগুলোতে ইনভেস্টমেন্ট করে এই দেশে চায়নার একটা পাপেট সরকার বসাতে, যেটা আমরা শ্রীলঙ্কার আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি, আমরা মালদ্বীপের ক্ষেত্রে দেখেছি। মায়ানমারে ডেফিনেটলি একটা অন্যরকম সমস্যা চলছে, কারণ যেহেতু সেখানে সেনা অভ্যুত্থান হয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চায়না মূলত চেয়েছিল একটা স্টেবল গভর্নমেন্ট, এবং অনেকেই মনে করছে যে এই আনস্টেবিলিটিটার পেছনে চায়নার হাত আছে। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে চায়না চুপচাপ থাকলেও আনস্টেবিলিটিটা কিন্তু চায়না একেবারেই চায় না, কারণ চায়না সেখানে বিজনেস ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি চায়নার ইন্টারন্যাশনাল স্ট্যান্ড পয়েন্ট দেখি, সেটা আফগানিস্তানের ক্ষেত্রে হোক, শ্রীলঙ্কার ক্ষেত্রে হোক, মায়ানমারের ক্ষেত্রে হোক, চায়না কিন্তু জেনারেলি কখনো কোনো স্টেটমেন্ট দেয় না। চায়না ওয়েট অ্যান্ড ওয়াচ করে, এবং সেখানে যদি দেখে যে কোনো একটা পার্টিকুলার সরকার, সেটা যদি তালিবান হয় আফগানিস্তানের ক্ষেত্রে, বা বাংলাদেশের ক্ষেত্রে যদি এরকম একটা আনস্টেবল গভর্নমেন্ট হয়, বা মায়ানমারের সেনা হয়, চায়না কিন্তু তাদের সাথে হাত মিলিয়ে নেয় শুধু তার বিজনেস ইন্টারেস্টের জন্য। এখন এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি যে পাকিস্তানের কিন্তু একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং সেখানে মোহাম্মদ ইউনিসের একটা সরকার গঠন করা, যে মোহাম্মদ ইউনিস কিন্তু অ্যাকচুয়ালি ইসলামিক ফান্ডামেন্টালিস্টের হাতে একটা পুতুল, এর বেশি কিছু নয়। তো এর পেছনে কিন্তু আইএসআই এর একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আইএসআই কিন্তু একটা প্রচুর পরিমাণে ফান্ডিং পায় চায়না থেকে। তো সেই জায়গায় সেই দিক থেকে আমরা বলতে পারি যে চীনের ডাইরেক্ট কোনো ইনফ্লুয়েন্স না থাকলেও একটা পরোক্ষ মদত কিন্তু চীনের রয়েছে, সেটা থ্রু পাকিস্তান। এখন ভারতের ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় মাথা ব্যথার কারণ। তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি বিগত কয়েক বছরে প্রো চায়না একটা সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি। শেখ হাসিনা গভর্নমেন্ট তিনি অনেক বেশি প্রো ইন্ডিয়ান ছিল, তার কি কারণ সেটা আমরা মূলত সবাই জানি। কিন্তু তার হলেও শেখ হাসিনা কিন্তু চায়নার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের যারা বিরোধী দলগুলো ছিল, যারা আওয়ামী লীগের বিরোধী ছিল, মেনলি বিএনপি বা অন্যান্য যে ক্ষুদ্র দলগুলো রয়েছে, তারা কিন্তু অনেক বেশি প্রো চাইনিজ, কারণ তারা অনেক বেশি অ্যান্টি ইন্ডিয়ান। এখন বাংলাদেশ একটা দুর্বল অর্থনীতি, বাংলাদেশ একটা দুর্বল দেশ, তাকে ডিপেন্ড করতে হবে একটা বড় দেশের ওপর, আইদার দ্যাট ইজ ইন্ডিয়া অর চায়না। এখন সমস্যা হচ্ছে যে যদি ইন্ডিয়া কোনো রকম কোনো স্ট্রিনজেন্ট অ্যাকশন বাংলাদেশের ক্ষেত্রে নেয়, তাহলে সেখানে চায়নার ইনফিলট্রেট করে যাওয়াটা কিন্তু অনেক বেশি ইজি হবে। কারণ অলরেডি আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে দেখুন, যেটা আমি বললাম যে ভারতের পক্ষে এখন বাংলাদেশ নিয়ে অতিরিক্ত করা স্টেটমেন্ট মানে সেখানে চায়নাকে একেবারে ইনভাইট করে দেওয়া। এবং আমরা জানি যে চায়নার সঙ্গে ডিসএনগেজমেন্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। ভারত
পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোথায় জানেন? সিনেমার পর্দায়। বাস্তবে কোনোদিন কিছু করতে পারেনি আজ পর্যন্ত। না পারছে কাশ্মীরের সাথে, না পারছে পাকিস্তানের সাথে, না পারছে শ্রীলঙ্কার সাথে, না পারছে নেপালের সাথে, না পারবে বাংলাদেশের সাথে। ওই ঋতিক রোশন পাকিস্তানে ঢুইকা বাম 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 বোমা মাইরা চলে আসে, আর একটা দেশত্ববোধক গান লাগাই দিবেন, দেখবেন যে একেবারে আপনার দেশ জয় করে ফেলাইছেন ওই সিনেমার পর্দায়। বাস্তবে এই পুরো দক্ষিণ এশিয়া আপনার এক ঘোড়া কেউ আপনাদের পাশে নাই। আমরা ছিলাম, এখন থেকে আমরাও থাকবো না। আসসালামু আলাইকুম। আপনাদের কি মনে হয়, দেশ ঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে? ভারতের লাফালাফি তো শুরু হয়ে গেছে, কিভাবে দেখতেছেন? আসেন একটু আলোচনা করি। আলোচনার আগে আল্লামা সাইদি হুজুরের একটা ছোট্ট গল্প বলি, ওনার ওয়াজে শুনছিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক সাধুর কাছে গিয়ে বলে যে আমাকে আপনার শিষ্য বানান। সাধু তখন বলে, তুমি তো সাপ, তোমাকে শিষ্য বানাইতে হলে আমার একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হবে। যে বলেন কি পরীক্ষা? বলে যে তুমি আগামী 7 দিন কাউকে দংশন করতে পারবে না। তা আমি মেনে নিলাম, আগামী 7 দিন আমি কাউকে দংশন করবো না, ছোবল মারবো না। বলে সাপ বেরিয়ে যায়। কোথায় যাবে? ধান খেতের ভিতরে যা লম্বা হয়ে শুয়ে থাকে, যে 7 দিন এখানেই ঘুমাবো, কাউকে যখন ছোবল দেওয়া যাবে না এখান থেকে সরবো না আমি। সে ওই সাধুর শিষ্য হইতে চায়। পরদিন সকালে কৃষক ধান কাটতে আসে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আবার বিকালে আসে ধান কাটতে। ধান কেটে যখন দড়ি খুঁজতে যায়, ধান বাঁধার জন্য দড়ি খুঁজে পায় না। দড়ি খুঁজতে খুঁজতে দেখে যে একটা জায়গায় একটা দড়ি পড়ে আছে, একটু চিকমিক করতেছে আমার এই শার্টের মতো। যায় ওই সন্ধ্যার সময় দড়িটা নিয়ে আয় না ধান গুলা বাঁধে। আসলে ওইটা দড়ি ছিল না, সাপ ছিল। কিন্তু সাধু বাবা বলে দিছে কোনো ছোবল দেওয়া যাবে না। সেই ছোবল মারে নাই। কৃষক ধান বাঁধতে যায়, যখন গিট্টু মারছে তখন সাপের ঘাটটা মস্কায়া যায়, আর মনে মনে বলে, সাধু বাবা যদি আমারে কোনো কসম না দিত, শর্ত না দিত, আজকে তুই বুঝতি আমি কে। কিন্তু কিচ্ছু বলে না। কৃষক ধানটা নিয়ে বাসায় যায়, রাখে, দড়িটা খুইলা রাইখা দেয়। সাপ ওই ভাঙা ধান নিয়ে কাতরাইতে ওই সাধু বাবার দরবারে যায়। আজি, ও সাধু, তুমি কি বুদ্ধি দিলা আমারে? আমার তো ঘাড় মস্কায় গেছে তোমার কথা শুনতে যায়। আপনি দেখা তুমি তো চলে গেছে, সাপের জাত তো রাত ফুসফুস করতেছে ভিতরে, প্রকাশ করতেছে না। তখন সাধু বলে, কি ঘটনা? খুইলা এরকম এরকম আমি শুয়ে আসছিলাম, আমার দড়ি বানায় ধান বাঁধছে। আর ওরে বেকু, তরে যখন দড়ি বানাইয়া গিট্টু মারতে গেছিল তখন তুই ফুস করে উঠবি না কেন? আমি তো তোকে ছোবল দিতে না করছি, দংশন করতে না করছি, ফুস করতে তো আর না করি নাই। তুই যদি ফুস করে উঠতি, দেখতি 3টা লাফ দিয়া দিল্লিতে গিয়ে পৌঁছাইতো। কথা সত্যি, কথা সত্যি। দেখেন 5ই আগস্টে যখনই ফুস করে উঠছে ছাত্র জনতা, তখনই কিন্তু 3 লাফে দিল্লি চলে গেছে। আল্লামা সাইদি হুজুর, আল্লাহ আপনাকে বেশ নসিব করুন। আপনার প্রতিটি কথা সত্যি সত্যি সত্যি। এবার আসি, কেন আমাদের সম্পর্কটা বাংলাদেশের সাথে ভারতের এই অবনতি হওয়াতে খারাপ হইল না ভালো হইল? 100-এ 100 ভালো হইল। 57 বছর তো একসঙ্গে সংসার করলাম, দেখলাম তো প্রতিবেশী কোনোদিন বন্ধু হয় না। আমাদের নোয়াখালীতে একটা কথা বলে, আয় রেনি বন্ধুর মুখের দিকে, বন্ধু জানে আর হুঁদের দিকে। কথাটার মানি বুঝছেন? আমি দেখি বন্ধুর মুখের দিকে, বন্ধু আমার কেমন আছে, মুখটা শুকনা, হাসি আছে না দুঃখ, আমি দেখি বন্ধুর মুখের দিকে। আর বন্ধু ভুইরা দেখে আমার মুখের দিকে, মানে পাছার দিকে। নিয়ত খারাপ, এমন বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো। তাই আমাদের উপদেষ্টা সরকার একটা চাল দিছে আমার ধারণা, না হলে চিন্ময় কৃষ্ণ দাসকে ওই টাইমে অ্যারেস্ট করার কোনো কথাই না। এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করার পর কি ঘটতে পারে এটা আমরা অনেকে না জানলো, ওনারা ঠিকই জানতেন যে এই অ্যারেস্টের কারণেই ভারতের মুখোশ খুইলা যাবে, এবং সত্যি সত্যি খুইলা গেছে। হায় হায়, কি প্রভাকাণ্ডা! এত ন্যারো মাইন্ডেড। আমার তো মাঝে মাঝে জানেন এত রাগ হয়, এত গালি দিতে ইচ্ছা করে। একটা চ্যানেলে দেখলাম কি জানেন, একটা ছেলের মাথায় ব্যান্ডেজ বাইন্দা নিয়ে নিছে, হাতে ব্যান্ডেজ বাঁধছে, ওরে জিজ্ঞাসা করতেছে, আবার জল খাওয়াইতেছে। ও নাকি বাংলাদেশে আসছিল, তাকে হিন্দু বইলা, ভারতের হিন্দু বইলা, শুধু হিন্দু না ভারতের হিন্দু বইলা তাকে ঢিল দিয়ে মাথা ফাটাইছে, ব্যান্ডেজের উপর দিয়ে আবার রক্ত। আমরা সিনেমা আগে দেখাইতাম, যখন ব্যান্ডেজ বাঁধতাম দেখবেন হিরোদের মাথায়, রাজ্জাক ভাই বেশি পাইবেন, এখানে একটু রক্ত লাগাই দিতাম। অরিজিনালি যদি আপনি মেডিকেলে যায় ব্যান্ডেজ করেন, কোনো রক্ত ভাইসা উঠবে না, কিন্তু সিনেমার জন্য আমরা দিতাম। এই সারাও তা করছে, একেবারে চুতিয়া একটা মানুষ। এই ভারতের মিডিয়া গুলা সবগুলা চুতিয়া। ওই ব্যান্ডেজ বাংলা ওরা এসে বলতেছে ও নাকি বাংলাদেশে আইছিল, ওরে ইট পাটকেল মারছে। কত বড় অসভ্য, বর্বর! আসলে কিন্তু ভারত কিন্তু খুব বর্বর। এতদিন আমরা বুঝি নাই, 53 বছর লাগছে আমাদের বুঝতে। 4 মাসে খুলে দিয়েছে উপদেষ্টা সরকার তাদের মুখোশ। সত্যি জানি ওরা ফাঁদে পড়ছে, কিন্তু ভারতের ফাঁদে ফেলা হয়েছে। দেখেন এই যে আমরা এখন যেভাবে সবাই ভারতের বিরুদ্ধে কথা বলতেছি, এই চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্টের একদিন আগেও কিন্তু আমরা ভারতের এতটা বিরুদ্ধে ছিলাম না।
এখন কিন্তু আওয়ামী লীগ সুদ্ধা বুঝতে পারতেছে আসলে তো ভারত লোক ভালো না, কারণ তারা তো দেখতেছে এখানে কোনো হিন্দু বাড়িকে অ্যাটাক হচ্ছে না, কোন বাড়ি ঘর পোড়ানো হচ্ছে না, ওরা এগুলা কেন বলতেছে? সবাই তো ভাই আর আওয়ামী লীগের ফায়দা লুটে নাই, অনেক আছে সাদা মনে পৈতৃক সূত্রে পাওয়া আওয়ামী লীগ করে তারা। হ্যাঁ, এই জন্যই ওই যে আমি মাঝে মাঝে বলি যে কাউকে নিষিদ্ধ করা যাবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করাতে দেখেন না বিভিন্ন রূপে প্রকাশ পাইতেছে। কাউকে নিষিদ্ধ করলেই না আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে যাওয়া মানে কি জানেন? টাকা পয়সা, আর্মস, অরাজকতা, রাহাজানি, ফুট করে বাইরে রাহাজানি, অত্যাচার, জুলুম, কেওয়াজ লাগাইয়া আবার লুকায় যাবে। লুকাইবার জন্য তো বর্ডার আছে, বর্ডারে এই পার আর এই পার, ওরা এগুলো করাবে কিন্তু আমাদের দেশে। কিন্তু না, মুখোশ খুইলা দিচ্ছে বর্তমান সরকার, একেবারে কারেক্ট কাজটা করছে। এখন কিন্তু দেখেন একই মঞ্চে সবাই চলে আসছে, পুরো বাংলাদেশের মানুষ বুঝা ফেলাইছে। এখন আমাদের জাতীয় ঐক্য করতে আর কোনো প্রবলেম নাই। এর নামই মাস্টার মাইন্ড। কি খেলাটা খেলছে চিন্তা করেন। 53 বছর যে খেলাটা আমরা খেলতে পারি নাই, সেই গেমটা খেলছে ইউনূস সরকার। আরে ভাই তোরা বলস মানব অধিকারের কথা, আমরা নাকি এখানে মানব অধিকার লঙ্ঘন করতেছি। এই যে মমতা ব্যানার্জি বেকুব, আপনি জানেন একজন পণ্ডিতকে যদি আপনি 10টা মূর্খের সাথে বসায় রাখেন, এক মাস পর্যায়ে দেখবেন যে ওই পণ্ডিত মূর্খ হয়ে যাবে। এই মমতা ব্যানার্জি এরকম মূর্খ হয়ে গেছে। বলে শান্তি বাহিনী নাকি এখানে বেকুব, শান্তি বাহিনী তোরা কই দিদি পাঠাবে? শান্তি বাহিনী নিয়ম কানুন আছে, এই দেশ থেকে চাইতে হবে, তারপরে শান্তি বাহিনী আওয়াজ দিবে যে হ্যাঁ আমরা আছি। তোমরা কই আওয়াজ দিবে? কোনোদিনই না। আমাদের সরকার প্রধান কে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। ফাইজলামি মারাও, মানব অধিকারের কথা বলো। তোমরা কি মানব অধিকার কি জানো? ভাই ব্রাদার, এই যে মণিপুরিতে কুকু দুটা মহিলা তো না, ইয়াং মেয়েকে দিনে দুপুরে গানের উলঙ্গ কইরা রাস্তা দিয়ে হাঁটাইছে, সবাই ভিডিও করছে। ওর মধ্যে একটা মেয়ে না হলো 20 বার রেপ হয়েছে। এই অমানুষরা এই কাজটা করছে। 500 করে লোক পাচ্ছে, নেটওয়ার্ক বন্ধ করে, ওয়াইফাই বন্ধ করে, যে আমাদের দেশে কলম যেটা করছিল ওই একই কাজ করছে এরা। এই কয়েকদিন আগে 2024-এর ঘটনা আমার দেখেন, ওই যে আজমির শরীফ, ওইখানে নাকি শিব মন্দির আছে, শিব মন্দির আছে ওইখানে। 200 বছর আগে, 300 বছর পুরনো এই আজমির শরীফ, ওইখানে নাকি শিব মন্দির আছে। কয়েকদিন আগে হায়দ্রাবাদে একটা মসজিদ দেখায় বলতেছে ওইখানে নাকি একটা মন্দির ছিল 100 বছর আগে। এটা নিয়ে জানেন 4 জন মুসলমানকে ওরা হত্যা করছে, ইট পাটকিল ধারালো অস্ত্র দ্বারা 4 জন মুসলমানকে। এই কিছুদিন আগে বলছিল তো তাজমহলের নিচে নাকি মন্দির আছে। এই হলো এদের রাজনীতি। ভিডিওটা শেষ করার আগে একটি ছোট্ট গল্প বলবো। এই গল্পের মধ্যে অনেক কিছু বুঝার আছে। এক বনে 4টা গরু ছিল আর একটা সিংহ ছিল। সিংহটা ক্ষুধার্ত 5-6 দিন যাবত। জানেন তো সিংহ কিন্তু 10 দিন 12 দিন ক্ষুধার্ত থাকতে পারে। কিন্তু সে ওই 4টা গরুকে টার্গেট করছে, এর মধ্যে একটা গরু তার লাগবেই। কিন্তু যখনই আক্রমণ করে, এই 4টা গরু 4 দিক থেকে সিংহকে আক্রমণ করে। সিংহ কোনো সুবিধা করতে পারে না। একদিন সিংহ চিন্তা করলো যে না, কোন একটা ফোন দিয়ে আটতে হবে, এভাবে তো ওদের সঙ্গে পারবো না, ওরা 4 জন, আমি একা। সিংহ একটা বুদ্ধি বাইর করে, বলে যে ওই 4 জনের মধ্যে একটা ছিল মাতবর টাইপের, একটু শক্তিশালী। ওই গরুরে বলে, জানো তোমরা রাত্রে কোথাও ঘুমাও, আমি জানি। কিভাবে জানো? যে আমি তোমাদের দেখতে পাই, তোমরা যেখানেই যাও রাত্রের বেলা ঘুমাও, আমি দেখতে পাই। তো কিভাবে দেখতে পাও সেটাই বলো, আমরা তো লুকায় থাকি। তো তোমাদের মধ্যে একটা গরু আছে না সাদা? হ্যাঁ আছে। ওই 4টার মধ্যে একটা গরু সাদা, কোনটা আমি রাইতে দেখতে পাই, যার জন্য আমি তোমাদের টার্গেট করতে পারি। ওই সাদা গরুটা আমি খাবোই। এই কথা শোনার পর বাকি কালো 3টা গরু মিটিং এ বসে থাকবে। আরে বাপরে বাপ, আমরা তো নিশ্চিন্তে ঘুমাইতে পারব না, প্রত্যেক রাতেই ভয়ে থাকি কখন এই সিংহ আক্রমণ করে। এক কাজ করি না কেন, আমাদের দল থেকে এই সাদা গরুটারে বাই করে দেয়, কারণ ওর গায়ের রং সাদা থাকাতে রাত্রেবেলা ওই সিংহ বুঝা ফেলায় আমরা কোথায় আছি। যে কথা সেই কাজ, সাদা গরুটারে দল থেকে বাই করে দেয়। সিংহ তো চান্স পায়, খাবাস করে ঘাটটা মটকায়া ধরে, খাইতে থাকে। 3 গরু চলে যেতে যেতে পিছনে তাকায়া দেখে আর মনে মনে ভাবে দেখ আপদ বিদায় হয়েছে, ওর কারণে আমরা রিক্সে ছিলাম। 3 গরু নিশ্চিন্তে এবার রাত্রে শুয়ে গেছে। 10-12 দিন পর আবার সিংহের খিদা লাগছে, আবার ওই 3টারে খুঁজা বাই করছে। এর মধ্যে যে দুর্বল একটা ছিল, 3টার মধ্যে একটা দুর্বল, ওইটারে অ্যাটাক করছে, কিন্তু পারে না কিছু করতে। জানে বাকি 2 জন একটারে যখন অ্যাটাক করে, আগে তো 4 জন ছিল, 4 দিক থেকে তাকে প্রতিরোধ করতে পারতো। এখন 2 দিক থেকে প্রতিরোধ করতে গেলে এদিক থেকে আর এদিক থেকে খালি থাকে, ওরা কাইল হয়ে যাচ্ছিল গরুগুলা। তখন সিংহ বুদ্ধি করে আবার চাল চালে যে দেখো তোমরা 2 জন কিন্তু বেশ শক্তিশালী, তোমাদের 2 জনের সাথে আমার কোনো বিরোধ নাই। আমার কিন্তু চাহিদা ওই যে তোমার দুর্বল গরুটা, এই দুর্বলের জন্য তোমরা বারবার আমার উপর কেন অ্যাটাক করো? কিচ্ছু করতে পারবে না, আমার পেটে খিদা, আজ হোক কাল হোক ওই দুর্বলটারে আমি খাবোই। আর ওই দুর্বলটারে খাইতে গিয়া তোমাদের গায়েও কিন্তু আচর টাচর লাগতে পারে, তখন আমাকে কিছু বলতে পারবে না। বইলা চলে যায়। এই 2 জনের মধ্যে এখন প্ল্যান হয়, যার এই দুর্বলটারে সঙ্গে রাখি আমরা কেন রিক্সে আছি, এক কাজ করি ওরে দিয়ে দিই সিংহের, ওই দিয়ে নে, আমরা 2 জনে ভালো থাকতে চাই, কি বলো বন্ধু? হ্যাঁ দিয়ে দেবো।
ওই দুর্বলটারে দিয়ে দিছে। দুর্বলটা অনেক চিল্লাচিল্লি করছে, গরুটা কিন্তু কোনো কাজ হয় নাই। সিংহ তার ঘাড় মটকায় খাইছে। আবার 5-6 দিন গেছে, আবার সিংহের যখন খিদা লাগছে, আবার ওই দুইটার পিছনে লাগছে। এখন গরু দুইটা বলে, কি ব্যাপার, তোমার না দুর্বলটা দিয়ে দিলাম, সাদাটা দিয়ে দিলাম, আবার পিছিয়ে কি চাও? না না না, আমার খিদা লাগবে, আবার তো খাইতে হবে, আর 2-3 দিনের মধ্যে আমার আবার বেশি খিদা লাগবে, তারপরে তোমাদের দুজনের একজনের আমি খাবো। বইলা 2 দিন পর একটার উপরে অ্যাটাক করে। বাকি যেটা ছিল, যেটা একটু বেশি চালাক, ওইটা কোনো মতো বুঝছেন বাঁচাইবার চেষ্টা করছে, তার বন্ধুরে পারে না। এটা টাইমে যখন দেখছে যে না পারুন না, তখন ভাগছে, বাস সেকেন্ড টাইমে মেরে দিল। আর রইল একটা। আবার 10-12 দিন পর সেই সিংহ ওই একটারে খুঁজে বাই করছে। মুখোমুখি দেখা, বলে যাচ্ছে তোকে দরকার, আমার পেটে খিদা। এটা শুই না, ওই যেটা বেশি বুদ্ধি মাথায় রাখতো, কালো, বেশি গায়ে শক্তি, দৌড় দৌড় দৌড়, বাঘও পিছে পিছে দৌড়, ক্লান্ত হয়ে একটা খাদের মধ্যে পড়া যায়, বাঘও খাদের পাশে যায় বসে। তখন ওই বাঘটা বলে, কি আর দৌড়েবা? যে না, আমার গায়ে আর শক্তি নাই। চোখে পানি কেন? তখন ওই গরুটা কাঁদতে কাঁদতে বলে, আমার চোখে পানি এই জন্য যে তুমি খুব চালাকি কইরা আমার জাতি ভাই সাদাটারে আগে খাইছো, তারপরে দুর্বলটারে খাইছো, তারপরে আমার কাছের বন্ধুটারে খাইছো, আমারে একা করছো, এখন আমারে খাইতে চাইতেছো। যে হ্যাঁ, এইভাবেই আমরা সিংহরা বাইজা থাকি। এই গল্পের এই 4টা গরুর চরিত্রের জায়গায় আপনি যদি সাদা গরুটা মনে করেন জামাতে ইসলাম, আর দুর্বল গরুটার জায়গায় আপনি রাখেন হেফাজতকে, আর ওই যে শক্তিশালী গরু ওইখানে রাখেন বিএনপি কে, আর সিংহটাকে বৈজালন। এইভাবে এই সিংহ আমাদের মধ্যে বুঝছেন ভেদাভেদ সৃষ্টি করছে। ওদের বুদ্ধিতে, দাদাদের বুদ্ধিতে, এই সিংহ চোদ্দ দাদাদের বুদ্ধিতে হেফাজতকে আলাদা করছে, জামাত ইসলামকে আলাদা করছে, বিএনপি কে আলাদা করছে, আমাদেরকে দুর্বল কইরা দিছে। দুর্বল কইরা নিজেই এখন বিপদে কইরা ওই দেশে আশ্রয় নিছে। বুঝা নিয়েন ঘটনা। কিন্তু এই যে বর্তমান সরকার, উপদেষ্টা সরকার, এমন একটা চাল দিল, একই চালে 53 বছরের মুখোশ খুইলা ঝইরা পুইরা গেল। তাদের চেহারাটা আমাদের কাছে উন্মোচন। এখন আমরা বুঝতে পারছি আমাদেরকে কি করতে হবে। দেখেন, সবাই জাতীয় ঐক্যের ডাক দিছে, কারণ ওই একটা জায়গায় আমরা এখন এক। আমাদের সাদা গরু আর দুর্বল গরু, ওই কালো গরু বানাইতে পারবেন না। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনারা দেখলেন। আসলেই ইন্ডিয়া তারা অনেক মুভি বানিয়েছে, তারা মানে পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধ করে জয় করে ফেলছে, বাংলাদেশ বা বিভিন্ন দেশের মানুষকে তারা কিন্তু তাদের মুভিতে তাদেরকে জঙ্গি হিসাবে উপেক্ষা করে মানে উল্লেখ করেছে, এবং তারা অনেক ভালো মানুষ এবং তারা সবসময় ভালোর পক্ষে, এটা তারা মুভিতে উল্লেখ করে। কিন্তু তারা যে এখনও কতটা মানে এটা বলতে চাই না, তারপরও মানে তাদের মুভি যে কোনো ঘটনা হোক বা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে কখনো বিরোধ তৈরি হলে তখন তারা একটা মুভি বানিয়ে ফেলে এবং সেই মুভিতে দেখায় মানে ইন্ডিয়ান বা ইন্ডিয়ান সেনা সদস্যরা কি পরিমাণ শক্তিশালী। কিন্তু পাকিস্তানের খেলা সেটা তো পাকিস্তান আর মুভি তো করে না, সুতরাং পাকিস্তানদেরকে সেখানে মুভিতে ছোট করার চেষ্টা করে। তো রিয়াল যুদ্ধ আর মুভির যুদ্ধ সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানের সাথে কিন্তু বিভিন্ন সময়ে এই বাকবিতণ্ডের জড়িয়ে পড়ে ইন্ডিয়া, এবং পাকিস্তানও কিন্তু কড়া জবাব দেয়, বিশেষ করে ইমরান খান। এবং চীন এবং পাকিস্তান এবং বাংলাদেশ তারা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার পথে। তো এইটা কিন্তু ইন্ডিয়া ইতিমধ্যেই বুঝে ফেলছে। সুতরাং ইন্ডিয়ার এখন সবচেয়ে ভালো দিক হচ্ছে যে তাদের নিজেদের ভিতরে যে শত্রুগুলো রয়েছে, যেমন 7 সিস্টার, তারাও এখন বিদ্রোহ করতেছে যে আমরা ইন্ডিয়ার থেকে আলাদা হয়ে আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চাই এবং এই ইন্ডিয়ার নির্যাতন থেকে আমরা মুক্তি চাই। সুতরাং তারা যদি বিখণ্ডিত না হয়ে যেতে চায়, তাহলে উচিত মানে বন্ধুসুলভ আচরণ করা এবং দেশের মানুষের সাথে সদাচরণ করা, এবং দেশের বাহিরে যারা প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তাদের সাথেও প্রতিবেশী রাষ্ট্রগুলো যেভাবে সুন্দর আচরণ করে তাদের সাথেও সুন্দর আচরণ করা, এবং সেই দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলোর ভিতরে তারা নাক যদি না গলায় তাহলে সেটাই তাদের জন্য ভালো হবে। বিষয়গুলো আপনি কোন নজরে দেখেন কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।